এটা পরিবর্তনের ইঙ্গিত, কিন্তু আমি বারবার সাবধান করে দিচ্ছি, কখনোই ওভার কনফিডেন্ট হবেন না বিজেপি সমর্থকদের। যতক্ষণ না শেষ গোনা শেষ হয়, একদম বুথ কামড়ে বসে থাকুন। তাড়াতে গেলে সেভাবেই তাড়াতে হবে। আপনার প্রথম পর্যায়ে ভোট ভালো হয়েছে, নিজেরা রিল্যাক্স করলেন, এটা একটা ওদের ফাঁদ, যার জন্য ওরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আমরা হারবো, আমরা হারবো, আমরা হারবো। আজকে সেই জন্য আমি একটা পোস্ট করেছি, এই ফাঁদে পা দেবেন না, ওভার কনফিডেন্ট হবেন না। আমি আজকে গত 3 মাস ধরে প্রত্যেক পেশেন্টকে জিজ্ঞেস করে যা বুঝতে পারছি, পরিবর্তনের চোরার স্রোত বইছে। জানবেন লড়াই তখনই শেষ হবে যখন আলটিমেট রেজাল্ট আমাদের ডিক্লেয়ার হবে। সেই জন্য অনুব্রত মণ্ডল কেন, আজকে যিনি ওই কংগ্রেসে কয়েকদিন থেকে চলে গেলেন বায়োডন, একই কথা বলছে। সুতরাং ফাঁদে পা দেবেন না। দেখুন, আমার নিজের মনে হয় বিজেপি জিতবে এবং ভালো মার্জিনে জিতবে, কিন্তু আমি ভবিষ্যৎ বক্তা নই। আমার যতটা আমার কাছে পেশেন্টরা আসেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, গরিব বড়লোক এরকম নেই, উত্তর দিনাজপুর থেকেও আসে, মেদিনীপুর থেকেও আসে। তারা ফ্র্যাঙ্কলি ইভেন গ্রামের মানুষরা ফ্রাস্ট্রেটেড পঞ্চায়েতদের অত্যাচারে। সুতরাং যদি জনাদেশ ঠিক মতো পড়ে, তাহলে কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন একমাত্র বিজেপি আনতে পারবে, এটা সিপিএম বা অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়। আমি প্রতিনিয়ত প্রচুর ট্রোলড হওয়া সত্ত্বেও কন্টিনিউয়াসলি পোস্ট করে যাব, যতদিন না বিজেপি সরকারকে 4 তারিখের ভোটে জেতাতে পারি। স্যার, এই যে বিপুল পরিমাণে সাড়া পাওয়া যাচ্ছে, প্রথম দফা নির্বাচনের পরে 91% ভোট পড়ল, যেটা দেখে গোটা বাংলা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে যে এই রকম ইতিহাস এর আগে বাংলায় রচিত হয়নি। এটা কিসের ইঙ্গিত বলে মনে হয়? এটা পরিবর্তনের ইঙ্গিত, কিন্তু আমি বারবার সাবধান করে দিচ্ছি, কখনোই ওভার কনফিডেন্ট হবেন না বিজেপি সমর্থকদের। যতক্ষণ না শেষ গোনা শেষ হয়, একদম বুথ কামড়ে বসে থাকুন। তাড়াতে গেলে সেভাবেই তাড়াতে হবে। আপনার প্রথম পর্যায়ে ভোট ভালো হয়েছে, নিজেরা রিল্যাক্স করলেন, এটা একটা ওদের ফাঁদ, যার জন্য ওরা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে আমরা হারবো, আমরা হারবো, আমরা হারবো। আজকে সেই জন্য আমি একটা পোস্ট করেছি, এই ফাঁদে পা দেবেন না, ওভার কনফিডেন্ট হবেন না। জানবেন প্রতিটা ভোট ইম্পর্ট্যান্ট। যদি বাংলাকে বাঁচাতে হয়, প্রতিটা ভোট ইম্পর্ট্যান্ট। প্রত্যেক মানুষকে মোটিভেট করুন। আমি আজকে গত 3 মাস ধরে প্রত্যেক পেশেন্টকে জিজ্ঞেস করে যা বুঝতে পারছি, পরিবর্তনের চোরার স্রোত বইছে, এবং সেটার সাথে যে ঠিকমতো জনমতের যে প্রতিফলন, সেটা করার জন্য নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ। এবং আশা করি নির্বাচন কমিশনও সেকেন্ড টাইমের ইলেকশন, যেটা 29 তারিখে আছে, একই রকম কড়া পদক্ষেপ নেবেন, যাতে জনগণের মত প্রতিফলিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই এত ভোট পড়া সেটা কোনো পাটিগণিত বা কোনো রাজনৈতিক সমীকরণ নয়, বরং এসআইআরের প্রতিফলন। যে এসআইআরের ফলে মানুষ বিরক্ত, তার জন্য এসআইআরে এত নাম বাদ গেল, সেই জন্য ভোটের শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন স্যার? না, অঙ্কটা একটু ভুল আছে। আসলে অঙ্কে উনিও কাছে, আমিও কাছে, সুতরাং আমি অঙ্কটা বলতে চাই না। আর 4 তারিখের বিকেলের মধ্যেই তো জানতে পারবেন, আর কয়েকটা দিন দেখুন না। কারণ এই যে অঙ্কটা, এটা আমি অনায়াসে দেখিয়ে দিতে পারি এটা ভুল, কিন্তু অঙ্কটা খারাপ ছিল বলে আমি আজকে বায়োলজি নিয়ে মেডিসিনে গেছি। অনুব্রত মণ্ডলের মতন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা, তিনি বলছেন যে 25টা সিট পাবে কিনা তা সন্দেহ প্রথম দফার নির্বাচনের পর। তার এই মন্তব্য কি ভয়ের বহিঃপ্রকাশ? তৃণমূলের পাত্তা কি এবারে সত্যি সত্যিই শেষ? মনে হয় না। এটা আইপ্যাকের নির্দেশ, প্রত্যেক নেতাকে বলা যে আমরা হারছি, অর্থাৎ একটা ওভার কনফিডেন্ট করে দেওয়া প্রত্যেক মানুষকে এবং প্রত্যেক বিজেপি নেতাদের এবং দলীয় কর্মীদের। জানবেন লড়াই তখনই শেষ হবে যখন আলটিমেট রেজাল্ট আমাদের ডিক্লেয়ার হবে। সেই জন্য অনুব্রত মণ্ডল কেন, আজকে যিনি ওই কংগ্রেসে কয়েকদিন থেকে চলে গেলেন
বায়োডন একই কথা বলছে। সুতরাং ফাঁদে পা দেবেন না, এটা আইপ্যাকের ফাঁদ। এই ফাঁদে কেউ পা দেবেন না, কেউ ওভার কনফিডেন্ট হবেন না। জেতা না অবধি জেতা হয় না। স্যার, আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা প্রসঙ্গ উঠেই আসে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে মেঘনাথের মতন পিছন থেকে দাঁড়িয়ে যুদ্ধ করবেন না। তো এই আইপ্যাক কি এই মেঘনাথের মতোই আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্টে এরকমভাবে যুদ্ধ করে চলেছে বা করতে যাচ্ছে, যেখানে আইপ্যাক বলেছে যে আমরা বাংলা থেকে পাত্তারি গুটালাম, কিন্তু তারপরেও কি আপনার মনে হয় যে এটা ঠিক একটা রাজনৈতিক অভিসন্ধি? না না, কিছু তো ডেফিনেটলি তাদের ব্রেন তো খুব ভালো, তারা তো ওভার দ্য ফোন বা দিতেই পারে যে আপনারা এটা প্রচার করতে থাকুন যে আপনারা হারছেন, ব্যাস বাকিরা চুপচাপ বসে যাবে, জিতে তো গেছি এই বলে। রেজাল্ট যখন বেরোবে তখন দেখবেন হারলেন। স্যার, এই যে আগামী ভোট আসছে সেখানে একদম হাই ভোল্টেজ যেটা আমরা দেখতে পাই যে কেন্দ্র, সেটা হচ্ছে ভবানীপুর। এছাড়াও কলকাতার আরও 11টি বিধানসভা, সেখানে মোটামুটি কার দিকে পাল্লা ভারী বলে অন্তত এই পর্যায়ে এসে আপনার মনে হয়? 8-3 হবে, দেখবেন 8টা পাবে বিজেপি, 3টে পাবে তৃণমূল। স্যার, আপনি একটু আগেই মঞ্চে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দ চয়ন নিয়ে কথা বলছিলেন। তো সেই ক্ষেত্রে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি যেভাবে কুৎসা, যেভাবে অপশব্দ প্রয়োগ করেন, এটা কি একজন মুখ্যমন্ত্রীর সাজে? কি বলবেন? না, আমি তো বললাম একজন মুখ্যমন্ত্রী আমরা কেন শ্রদ্ধা করি? আমি ব্যক্তি না তো, আমরা শ্রদ্ধা করি তার চেয়ারটাকে। সেই চেয়ারে যিনি বসবেন তার শব্দচয়ন এরকম হবে কাউকে যেন আঘাত না দেওয়া হয়, তুই তোকারি না করা হয়, এবং কিছু কথা যেগুলো ফালতু কথা সেটা ইচ্ছে করেই উনি বলেন যাতে সেটা নিয়ে গুলিয়ে ফেলে লোকে যে কোনটা আসল কোনটা নকল। 26,000-এর চাকরি চলে যাওয়াটা গুলিয়ে ফেলার জন্য মাঝে মাঝে উনি উল্টোপাল্টা কথা বলেন। এগুলো সবই রাজনৈতিক চাল। আমি তো বললাম বিরোধী নেত্রী মমতা ব্যানার্জির মতো সেকেন্ড একজনও পাবেন না, নয়তো 26,000 চাকরি চলে গেল, বাংলা জ্বলল না, এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর, অর্থাৎ 4 তারিখের পর মাত্র 5 দিনের মধ্যে বিজেপি বাংলা ছেড়ে বিদায় নেবে। তবে এবারে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, স্যার, আপনার সেখানে কি দেখে সত্যি মনে হয় যে তৃণমূলই না উল্টে এই বাংলা থেকে বিদায় বা মুছে যায়? দেখুন, আমার নিজের মনে হয় বিজেপি জিতবে এবং ভালো মার্জিনে জিতবে, কিন্তু আমি ভবিষ্যৎ বক্তা নই। আমার যতটা আমার কাছে পেশেন্টরা আসেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, গরিব বড়লোক এরকম নেই, উত্তর দিনাজপুর থেকেও আসে, মেদিনীপুর থেকেও আসে, তারা ফ্র্যাঙ্কলি ইভেন গ্রামের মানুষরা ফ্রাস্ট্রেটেড পঞ্চায়েতদের অত্যাচারে। সুতরাং যদি জনাদেশ ঠিক মতো পড়ে তাহলে কিন্তু পরিবর্তন হচ্ছে। স্যার, শেষ প্রশ্ন থাকছে, এই যে বিধানসভা এলাকা, এই বিধানসভা এলাকার যারা অত্যন্ত দুস্থ এবং পিছিয়ে পড়া মানুষজন, যাদের সত্যিই কোনো ভালো জায়গায় গিয়ে চিকিৎসা পরিষেবা নেওয়ার মতন আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য কি কোনো পরিকল্পনা রয়েছে? সেটা যিনি দাঁড়িয়েছেন সেটা বলতে পারবেন। আমার মনে হয় যেগুলো প্রেজেন্ট গভর্নমেন্ট ছোট ছোট হসপিটালগুলো আছে, আমি আমাদের ওই অঞ্চলেই বলছি, ধরুন বরানগর স্টেট জেনারেল হসপিটালটা আরও অনেক উন্নত করা যায়। আমার সুপার স্পেশালিটি হসপিটাল খোলার দরকার ছিল না। আমাদের প্রেজেন্ট যে এখানে যে হসপিটালটা রয়েছে সেই হসপিটালটাকেই যদি একটা ইমপ্রুভমেন্ট করা যায়, যাতে আমরা সবসময় আরজিকর কেন হবে, আরজিকরেও তো একটা ক্যাপাসিটি আছে নেওয়ার। সুতরাং আমার কখনোই, আমি যদি কখনো উপদেষ্টা হই, আমি আবার বলছি, আমার একটাই টার্গেট থাকবে, যে অঞ্চলে যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেটাকে ভালো করুন। নতুন ইনফ্রাস্ট্রাকচার করা মানে বিরাট খরচ, এটা করা হয়েছে কাটমানি খাওয়ার জন্য, এটা পরিষ্কার আমি বলে দিতে পারি। আমি পোরখাও রাজনীতিবিদ নই, আমি একজন ডাক্তার পেশায়, কিন্তু বিবেকটা সবসময় আমায় কুড়ে কুড়ে খায়। বোধহয় আমরা ভুল কাজ করে যাচ্ছি ক্রমাগত। আচ্ছা, আমরা কোনো সরকারকে রাখবো কি রাখবো না, গণতন্ত্র কিসের উপর নির্ভর করে?
সেই সরকারের পারফরমেন্সের উপর। গত 15 বছরে আমরা কি দেখেছি, যেটা দেখে আমরা সবচেয়ে দুঃখ পেয়েছি? শিক্ষার মেরুদণ্ড শেষ হয়ে গেছে। আজকে সরকারি শিক্ষা ব্যবস্থায় স্কুল আছে তো টিচার নেই, টিচার আছে তো স্কুল নেই। সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ কথাটা অন্তত এক্সপেক্ট করেন না। আমার মনে হয় আমাদের প্রশাসনিক যিনি প্রধান, তার বাচনশীলতা নিয়ে আমার একটু বক্তব্য আছে। কথাবার্তা আরও অনেক বেশি শালীন হওয়া দরকার। তারা কাজ করছে বলে তারা ডিএ পাবে, ডিএ তাদের হকের অধিকার। সুপ্রিম কোর্টকে অবধি এখানে মানা হচ্ছে না। আর আমি কিন্তু জাস্ট কয়েক ঘন্টা আগে বিজেপি শাসিত একটা রাজ্য থেকে এসেছি, সেটা হচ্ছে আসাম। আমার সাথে যে ড্রাইভার গত 10 দিন বিজেপি শাসিত দুটো রাজ্য ঘুরিয়ে দেখিয়েছে, আসাম এবং অরুণাচল প্রদেশ, সে একটা কথাই বলেছে, আসাম ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে কোথায় এগিয়ে গেছে। ব্রহ্মপুত্রের উপর দ্বিতীয় একটা সেতু হয়েছে। আচ্ছা বলতে পারেন, আমাদের দ্বিতীয় হুগলি সেতুর পর আমাদের এই টিএমসি জমানায় কোনো সেতু হয়েছে কি? বড় সেতু হয়নি। সিলিকন ভ্যালি অলরেডি আসাম কিন্তু ছিনিয়ে নিয়েছে। আজকে 10 বছর বা 12 বছর আগে যখন আমি আসামে গিয়েছিলাম আর আজকের আসাম, দুটো কিন্তু আলাদা। সবসময় কেন্দ্রের বঞ্চনা করে কিন্তু আমরা করতে পারবো না। এটা গেল হচ্ছে কেন আমরা বিজেপিকে ভোট দেব। আমরা চাই রাজ্য কেন্দ্র একসাথে মিলে সমস্ত রাজনীতি ভুলে আমাদের বাংলা এগিয়ে চলুক। যে বাংলা একসময় রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিয়েছে, সেই বাংলা আজকাল এই ধরনের মানুষকে দিচ্ছে যে একটা ভালো করে বাংলা বলতে পারেন না। এটা লজ্জার ব্যাপার নয়? দ্বিতীয় কথা হচ্ছে, প্রোগ্রেস যদি দেখেন অর্থনীতির ক্ষেত্রে, যখন 2011 সালে প্রত্যেক মানুষ পরিবর্তন চেয়েছিল, তখন 2 লক্ষ কোটি টাকা ধার ছিল। এখন সেই ধারটা গিয়ে দাঁড়িয়েছে 8 লক্ষ কোটি টাকায়। কারা সেই ধারটা শোধ করবে? 35% অফ দ্য টোটাল যে ইনকাম আমাদের হয়, সেই ইনকামটা কিন্তু আসে, সেই 35% কিন্তু ব্যয় হয় শুধুমাত্র লোন শোধ করতে। সরকার কোথা থেকে রেভিনিউ পায়? 1 নম্বর রেভিনিউ হচ্ছে পেট্রোলের উপর যে সেস আছে তার থেকে, বা নাম্বার 2 কিন্তু অ্যালকোহল। ভাবতে পারেন, অ্যালকোহল বিক্রিতে আমরা জাস্ট সেকেন্ড হয়েছি, জাস্ট মার্জিনালি সেকেন্ড হয়েছি। এত দুঃখ লাগে। 28,000 কোটি টাকার মদ খাচ্ছে, 1000 টাকা ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু মদে ওদিকে লক্ষ্মীর নারায়ণের সিরোসিসে কিন্তু প্রাণটা যাচ্ছে। তৃতীয়, স্বাস্থ্যর পর মানে শিক্ষার পর আসে হচ্ছে স্বাস্থ্য। দেখুন, আমাদের আয়ুষ্মান ভারত আছে। আমি তো আজকে জিজ্ঞেস করলাম ড্রাইভারকে, আচ্ছা ভাই, তুমি তো শুধু ড্রাইভিং করো, তোমার তো একটা বাচ্চাও আছে, আসামে থাকো, তোমার তাহলে কত পাও? বললো আমার স্ত্রী পায় 1250 টাকা করে। তাদের একটা নির্দিষ্ট আছে, 1250 টাকা করে আসামি যারা বিজেপি শাসিত অঞ্চলে পায়, এবং ইন্ডাস্ট্রি গড়ে উঠছে বলে তার এক ছেলে চাকরি পেয়ে গেছে। সুতরাং আমাদের দরকার ইন্ডাস্ট্রির জন্য দরকার প্রপার ইনফ্রাস্ট্রাকচার। যে ইনফ্রাস্ট্রাকচারের অভাব বাংলায় নেই। বাংলায় জল আছে, যেটা মিস্টার রিতেশ তিওয়ারি বললেন, যে বাংলার মতো এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আপনি কোথাও পাবেন না। জল পেতে গেলে আপনাকে গুজরাটে বা রাজস্থানে অনেক দূর যেতে হবে। জল একটা প্রধান ব্যাপার। এখানে লেবার অনেক কমে পাওয়া যায়।
বিদ্যুৎ অপর্যাপ্ত, আমি অন্য কথা বলছি, ইন্ডাস্ট্রি নেই বলে বিদ্যুৎ অপর্যাপ্ত, কিন্তু গত 15 বছরে একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি। তো ইন্ডাস্ট্রি নেই, সুতরাং দরকারও নেই বিদ্যুতের, অসুবিধাটা কি? সুতরাং বাংলা এত কিছু থাকতে কি নেই জানেন? সদিচ্ছা আর উন্নতি। আমি কালকে ব্রহ্মপুত্রে যখন ক্রুজে চলছিলাম, সৌন্দর্যায়নটা দেখছিলাম, তার সাথে আমি কিন্তু সিলিকন ভ্যালিটাও ঘুরে এসেছি, যেখানে তৈরি হবে আসামের নতুন আসাম। অলরেডি সেই প্রজেক্ট আরম্ভ হয়ে গেছে এবং মানে বেশ প্রায় লক্ষের কাছাকাছি নতুন জেনারেশন চাকরি পাবে। আজকে আপনার আমার ছেলে কেন বাইরে পরিযায়ী? যারা উচ্চশিক্ষিত তারা বাইরে পরিযায়ী, কারণ এখানে টাকা দেয় খুব বেশি হলে ইয়ারলি মোটামুটি 6 লাখ থেকে 8 লাখ। সেটাই যদি ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ যায়, সেটা প্রায় 12 থেকে 16 লাখ টাকা হয়ে যায়। সুতরাং একটু যারা উচ্চবিত্ত তারা থাকবে না। আমার কাছে অনেক চাষিরা এসে বলে যে চাষ আর করছি না। তার কারণ, যদি নিজে আমরা গায়ে খেটে চাষ করতে পারি তবেই চাষের আমাদের লাভ আছে, তা নয়তো লেবার কস্ট যা পড়ে চাষে তাদের আমাদের হয় না। আলু চাষিদের অবস্থা দেখুন, আলু কিভাবে নষ্ট হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই, আমি এ ব্যাপারে বলতে চাই না, কিন্তু সরকারের একটা সুনির্দিষ্ট নীতি থাকা দরকার। এই সরকারের একটাই নীতি, সেটা হচ্ছে দুর্নীতি। আর দ্বিতীয় হচ্ছে নিজেরা খাও পড়ো। ধরুন লাখ টাকা চুরি করলে 10 টাকা অন্যদের মধ্যে মিলিয়ে দাও, যাতে ভুলে যায় সেটা। এই মন ভোলানো ব্যাপারে আপনারা ভুলবেন না। একটা কথা বলে দিই, প্রথম পর্যায়ে ভোট পড়েছে প্রায় 93%, 92.8 লেটেস্ট যা ফিগার পাওয়া গেছে। ইউজুয়ালি বেশি ভোট মানে অ্যান্টি ইনকামবেন্সি একটা রেজাল্ট আসে, কিন্তু ভুলেও ওভার কনফিডেন্ট হবেন না। আপনাদের প্রত্যেকের কাজ হচ্ছে বাড়ি বাড়ি থেকে অন্তত তাদের বলা, আপনারা যান, স্পেশালি ফ্ল্যাট বাড়ি থেকে অনেকে নামতে চায় না, আপনারা ভোটাধিকার প্রয়োগ করুন। এবারে বাংলা পরিবর্তন চায়। এই পরিবর্তন একমাত্র বিজেপি আনতে পারবে, এটা সিপিএম বা অন্য কোনো দলের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আমি বারবার বলবো, এভাবে বাংলা যে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মনের মধ্যে একটা সব সময় বাজে লাগছে, যার জন্য আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর ট্রোলড হওয়া সত্ত্বেও কন্টিনিউয়াসলি পোস্ট করে যাব, যতদিন না বিজেপি সরকারকে 4 তারিখের ভোটে জেতাতে পারি।